আমার নাম জাকির। আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রামের ছেলে। আমাদের এলাকাটি কৃষিপ্রধান এলাকা, তাই গ্রামের সব লোকই বলতে গেলে কৃষিজীবী। আমার বাবা ও তার ব্যতিক্রম নন। দাদুর কাছ থেকে আমার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মাত্র 2 বিঘা জমি। সেটাকে নিজের পরিশ্রমে আমার বাবা করেছিলেন 12 বিঘা। আমাদের গ্রামটা খুব খরাপ্রবণ এলাকায় অবস্থিত, তাই পানির সংকট খুব বেশি। গ্রামের মাঠে যেসব ফসল করাতে বাঁচতে পারে সেসব ফসল করা হয়। আমাদের বাড়ি একটা বিশাল বড় মাঠের একধারে অবস্থিত। ঘরের সামনে থেকে আশেপাশের সবগুলি মাটি আমার বাবার। সেগুলিতে কখনো গম, কখনো ভুট্টা, কখনো আখ, কখনো শাকসবজির চাষ হয়। আমার বাবা খুব পরিশ্রমী লোক। দিন রাত ক্ষেতের পিছনে সময় ব্যয় করেন। শারীরিক দিক থেকে উনিও বেশ শক্তিশালী, লম্বা চওড়া শরীরের লোক। আমি নিজেও এখন 18 বছর বয়সে একদম 6 ফুট লম্বা তাগদা জোয়ান হয়ে উঠেছি। গ্রামের স্কুলে আমি এসএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে এখন বাড়ির কাছের একটা কলেজে নতুন ভর্তি হয়েছি। 2 দিন গিয়েছি কলেজে, লেখাপড়া বাদে বাকি সময়টা আমি মায়ের সাথে সময় কাটাই। তবে মাঝে মাঝে আমিও বাবাকে ক্ষেতের কাজে সাহায্য করি। আমার ছোট একটা বোন আছে, ওর বয়স 13, ক্লাস 7-এ পড়ে। বোনটাও হলো আমার মতো অনেক সুন্দরী, তার সামনেও এখন বড় হয়েছে। আর সবার ছোট ভাইটার বয়স মাত্র 1 বছর। আমার মা বেশ সুন্দরী মহিলা ছিলেন, একদম সাদা চামড়া মানুষ। উনিও কৃষক পরিবারের সন্তান, তাই ছোটবেলা থেকে কাজকর্ম করতে করতে আমার মায়ের শরীরটাও বেশ শক্তপুক্ত হয়ে গড়ে উঠেছে। আমার মাও বেশ লম্বা, 5 ফুট 6 ইঞ্চি, সাইজও বেশ বড়, এখনও একদম খাড়া খাড়া সামনে। ছোট ভাইটা হবার পর থেকে আবারও ফুলে ফেপে দাঁড়িয়েছে 42 ইঞ্চিতে। একদম শক্ত চওড়া লম্বা শরীরের কারণে আমার মায়ের দেখতে বেশ সরু মনে হয়, যদিও সেটার সাইজ মোটেই কম না, 36 ইঞ্চি। আর পিছন তো একদম সব কিছুকে ছাড়িয়ে গেছে, 46। গ্রামের মহিলারা সারাদিন ঘরের সব কাজ ছাড়াও স্বামীকে খেতে কাজ করতেও নানাভাবে সাহায্য করে, তাই এখন 34 বছর বয়সেও আমার মায়ের শরীর যেন একটু উঠলেনি। আমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। শারীরিক কাজকর্ম করার কারণে আমাদের গ্রামের সব ছেলে মেয়েগুলির শরীরে বেশ তাগড়া শক্তপোক্ত। মায়ের প্রতি আমার আকর্ষণ বেশি দিনের না, এই বছর 2-1 হবে। স্কুল ফাইনাল পাশ করার আগে এক বন্ধু এনে দিয়েছিল আমার হাতে জীবনের প্রথম বই, গল্পের বই। সেটাতে মা, ছেলে, ভাই বোন আর বাবা মেয়ের কাহিনীতে ভরপুর। যদিও মা ছেলের গল্পই বেশি ছিল, প্রায় 30টা গল্প ছিল ওই বইতে। বন্ধু যদিও ধার দিয়েছিল আমাকে বই পড়তে, কিন্তু বন্ধুর সাথে বেইমানি করে বইটি আমি কিনে রেখেছি ওর কাছ থেকে। সেটাই আমার জীবনের একমাত্র বই। প্রতিদিন কম করে হলেও 2 বার ওই বইয়ের কোনো একটি গল্পের কিছু লাইন পড়লে সেদিনের জন্য আমার যত দরকার সেটা পেয়ে যেতাম। মায়ের প্রতি নজরও আমার তখন থেকেই। বিশেষ করে আমাদের এই খরাপ্রবণ এলাকায় অত্যধিক গরমের কারণে মা কখনোই নিজেকে থাকতে পারত না। গরমের সময় মা পরতো একদম পাতলা একটা শাড়ি, উভয়ই কিছু না। ফলে সামান্য নড়াজটাও মায়ের সামনে বিশাল উন্মুক্ত হয়ে যেত। সেই বইটি পড়ার পর থেকেই মায়ের একটি অংশকেও আমি ইচ্ছার চোখ ছাড়া সাধারণ চোখে দেখতে পারতাম না। আমার চোখ পড়ার পর থেকেই আমার মাও বুঝতে পারছিল যে ছেলে বড় হয়ে উঠছে, আর আমার চোখ উপরে পড়েছে। ওদিকে আমার বাবা বয়স ও শারীরিক পরিশ্রমের কারণে দিন দিন ওই দিক থেকে দুর্বল হয়ে পড়ছিলেন। বিশেষ করে আমার ছোট্ট ভাইটা জন্মানোর পর থেকে
প্রায় রাতেই মা আর বাবার খিটমিট শুনতে পেতাম আমি। মায়ের খাবার দিতে গিয়ে বাবা ক্লান্ত হয়ে যেত। মা বলতো কোনো ডাক্তারকে দেখাতে, কিন্তু বাবা রাজি না। তাই মায়ের ইচ্ছা বাবার কাছে ভালো না পেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এসব ব্যাপার আমি কিছু জানতে পারি বাবা মায়ের ঘরে রাতের বেলা উঁকি দিয়ে টানধারা করে আড়াল থেকে ওনাদের কথা শুনে। আর কিছু জানি মায়ের সেই রাবেয়া খালার সাথে মায়ের কথা গোপনে আড়াল থেকে শুনে শুনে। এই গ্রামে আমাদের অনেক আত্মীয় থাকলেও রাখা ছিল মায়ের প্রাণের বান্ধবী, ছোটবেলার সই। যেসব কথা আমার বাবাকে বলতে পারত না, সেগুলি সইয়ের সামনে গড় গড় করে বলে দিত। ওরা দুজন এক হলেই শুধু এসব ছাড়া আর কোনো কথা থাকতো না ওদের মাঝে। রাবেয়া খালাও খুব সুন্দরী ছিল, আর একটু ঢালানি টাইপের মার্কা মহিলা। মায়ের সাথে খুব বাজে বাজে কথা বলতো রাবেয়া। খালামা শুনে হেসে গড়িয়ে পড়ত, আর মাঝে মাঝে দুই একটা উত্তর দিত। গ্রামে পেশাব পায়খানার জন্যে আমাদের বাড়িতে একটা স্যানিটারি বাচ্চা ঘর ছিল, কিন্তু বাড়ির কেউ সেটাকে পেশাবের জন্যে ব্যবহার করত না, শুধু পায়খানার জন্যে ব্যবহার করত। সেই বাচ্চা ঘরেরও ছিল বস্ত, ঘরের থেকে প্রায় 1 ফুট দূরে। কারণ গ্রামে বসতঘরের সাথে বাচ্চাঘর বসত না কেউই। আর যেহেতু স্যানিটারি বাচ্চাঘরে চাকতি ব্যবহার করা হতো, তাই বেশি বেশি ব্যবহার করলে সেই চাকতি দ্রুত ভরে যাবে, এই ভয়ে শুধু পায়খানার জন্যেই সেটা ব্যবহার করা হতো। পেশাবের কাজ পুরুষ মহিলা সবাই বাইরে ঝোঁক ছাড়াই করত, দিনে বা রাতে, যখনই হোক না কেন। তারপরও 21 মাস পরে পরে মেথর এনে অনেক টাকা দিয়ে সেই স্যানিটারি বাচ্চাঘরের চাকতিগুলি খালি করা হতো। একদিন দুপুরবেলা বাবার খাবার নিয়ে মা গেল ঘরের পাশের একটা খেতে। সেখানে বাবাকে খাইয়ে সেই খালি থালা বাসন নিয়ে ফিরে এল মা। এরপরে গোসল করে নিজেও খেয়ে নিন। আমাদের ঘরের সাথেই ছোট একটা টিউবওয়েল বসানো ছিল। বালতিতে সেটা থেকে পানি ভরে সেই বালতি পানি গায়ে দিয়ে গোসল করতে হতো সবাইকে, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাইকে। মাকে দেখার আমার 2টা পছন্দের সময় ছিল। একটা হলো মা ঝোপের আড়ালে কাজ করতে বসার সময় মায়ের পিছনে ওঠানো অবস্থায় করতে দেখা, আর গোসলের সময় নাচিয়ে নাচিয়ে সাবান মাখিয়ে গোসল করত সেই সময়। মাও যেদিন থেকে বুঝতে পারো যে আমি ওনার বিশেষ জায়গার প্রতি আমার দৃষ্টি দিচ্ছি, সেদিন থেকেই 2 সময়ে একটু বেশি সময় খরচ করতে লাগলো। আসলে মনে হয় আমাকে ওনার ভালো করে দেখানোর জন্য এমন করত। 18 বছর বয়সে আমার তাগড়া জোয়ান পেশিবহুল পাড়ার সকল যুবতী মেয়েদের বিশেষ ইচ্ছার বস্তু। নিচে পুরুষের যে বিশেষ থাকে সব মেয়েদের স্বপ্ন, সেও বড় হতে হতে যেন একদম বড় মাস্তলের ন্যায় হয়ে গেল। যদিও সেই বিশেষ দিয়ে আজ পর্যন্ত কোনো মেয়েকে কাজ দিতে পারলাম না, কিন্তু বৈধ গানে ও বন্ধুদের মুখে শুনে হাত দিয়ে নিজের শক্তি পরীক্ষা করে রেখেছি। বন্ধুদের মুখে শুনেছি যে নিজেকে আটকে রেখে যত বেশি সময় যে মহিলাকে কাজ দেবে সে তত বেশি দাম নারীদের মধ্যে। নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে যে কোনো মেয়েকে আমি একবার কাজ দিলেই সেই মেয়ে কাবু হয়ে যাবে। তবে সেই মেয়ের স্থানে আমি যে আমার নিজের মাকে দেখতে শুরু করেছি সেটা তো আর বন্ধুদের বলতে পারি না। মা কীভাবে আমাকে তার দেখা বেশি সময় নেয় সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। আমাদের মা ছেলের এই কাজটার বয়সও বেশি না। আগে এমন ছিল না আমাদের মধ্যে। ধরুন মা শিশু করতে যাবে, আগে মা আমার সামনে থাকলে শিশু ধরলে কোনো দিনই আমাকে বলতো না,
শুধু উঠে গিয়ে বদলা নিয়ে আড়ালে চলে যেত। এখন আমি সামনে থাকলে বা যদি একটু দূরে বা ঘরেও থাকি, তখন মা ডাক দিয়ে বলে যে, যাকে আমি একটু শিশু করে আসছি, বাবা ঘরের দিকে খেয়াল রাখিস। যদিও এই খেয়াল রাখার কথা একদম নিজ, কারণ খেয়াল রাখার কিছু নেই। গ্রামে তো চোর ডাকাত নেই যে মা একটু শিশু করতে বসলে সব লুটপাট করে নিয়ে যাবে। আমি ভেবে নিয়েছি যে এটা আমাকে জানানোর জন্যেই করে, যেন উমকি দিতে পারি। তাই মা বলার সাথে সাথে আমি যেই কাজে থাকি না কেন, উঠে মায়ের পিছনে আর একটু দূরে দাঁড়িয়ে মার কাজ করে দেখি। তাছাড়া আগে তো মায়ে একটু বেশি ঝোপঝাড়ের দিকে গিয়ে কোনো কিছু বা কোনো গাছের আড়ালে গিয়ে করত, কিন্তু এখন বাবা বাড়ি না থাকলে উনি আমার চোখের দৃষ্টির সীমানার মাঝে বসে আমার দিকে পিছন রেখে কাজ শুরু করেন। আর কাজ করতে বসার সময়েও পরিবর্তন হয়েছে। এখন আগে মা নিচু হয়ে সামান্য উঠিয়ে বসে যেত, এখন মা দাঁড়ানো অবস্থাতেই আগে উপরে ওঠান, তারপর ধীরে ধীরে ঝুঁকিয়ে নিচু হয়ে মাটিতে বসে কাজের ভঙ্গিতে। আর অনেকটা সময় নিয়ে কাজ করেন, এই ধরেন ৪৫ মিনিট। কিন্তু গ্রামের কোনো মেয়ের কাজ করতে ১২ মিনিটের বেশি সময় লাগার কথা না। মা তো জানে যে আমি দেখছি, তাই সময় নিয়ে আমাকে দেখতে দেন ওনার সুবিশাল। এমন সুন্দর যখন সম্পূর্ণ হয়ে একটু একটু করে নিচের দিকে নামতে শুরু করে, তখন পিছন থেকে দেখতে কি ভালো লাগে, সেটা যারা এমন অবস্থায় কোনো গ্রামের নারীকে কাজ করতে দেখেছেন তারাই বলতে পারবেন। আবার কাজ শেষ করে না, কিছু সময় বসে থাকেন, তারপর পানি খরচ করেন, তারপর আবারও ধীরে ধীরে উঠে দাঁড়ান, কিন্তু তখনই নামিয়ে ফেলেন। সম্পূর্ণ দাঁড়িয়ে উনি ঘুরে দাঁড়ান বিপরীত দিকে, যেদিকে আমি আছি। তারপর আমার দিকে ফিরে যান। জানেন না বা বুঝতে পারেন না এমন ভাব করে ধীরে ধীরে নামান। আমি যেন মা সুমনের দেখতে পাই না, পিছনের দিকে দেখছি, এমনভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকি মার সাথে অন্য কোনো বিষয়। এই তো গেল মা শিশু করা নিয়ে আমাদের মা ছেলের লুকোচুরি। এবার আসি গোসল করার সময় আমার মা আমার সাথে কি করেন। শিশু কাজ করার মতোই। এখন মা সব সময় গোসল করতে আমাকে জানিয়ে যান, তিনি দুপুরবেলা খেতে পড়ে থাকেন। আমি কাছে এসে বসার পরে মা তুলে ফেলেন। আমার মা দেখতে সাদা বরণ, বেশ ফর্সা ছিল, যদিও মার সামনে দুই বেশ ফর্সা এখনো। আমি তা দেখতে মা জানে আমাকে কিছু বলতো না। তখন মারি হালকা জঙ্গল ও কিছু বেরিয়ে যায় একা জায়গায় ভাগ দিয়ে। এরপরে মাপা হাঁটু ও উড়োতে সাবান মাখান একদম কাছাকাছি পর্যন্ত, একদম কাছে গোটানো। এমন অবস্থায় উনি মাঝে মাঝে আমাকে ডাকতেন, জাকির বাপ, আমার পিঠটা একটু বদলে দিয়ে যাও। আমি উঠে খুশি মনে ওনার কাছে গিয়ে ওনার পিঠে সাবান মাখতে থাকি। তখনও আমাদের মাঝে সাধারণ কথাবার্তা হয়। এরপরে আমি সাবান মাখিয়ে স্তরে চলে এলে উনি গায়ে পানি ঢালতে শুরু করেন, মাঝে মাঝে একটু বেশি করে ফেলেন। ওই সব সময় আমার ছোট বোন স্কুলে থাকে, স্কুল থেকে ফিরে বিকালের দিকে। শুধু যে আমি মাকে দেখি তা না, আমার দিকে তাকানোর সুযোগ পেলেই তাকিয়ে দেখেন। বাড়িতে তো আমি লুঙ্গি পরে থাকি সব সময়, গ্রামের ছেলেরা তো লুঙ্গি পরেই থাকে, তাই মায়ের এসব দেখে আমার ভেতর দিয়ে তাঁবু হয়ে যায় কিনা সেটাও মা লক্ষ্য করেন। আর ভোরবেলা সব সময় আমার একদম তাকিয়ে থাকে, সেই সময় ঘুমের মাঝে আমার তাঁবু হয়ে থাকে। মা এই ভোরবেলাতে আমাকে ডাকতে এসে আমার পাশে বসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ওঠার জন্য ডাকেন। আমি চোখ মেলে দেখি মা পাশে বসে আছে আর আমার তাঁবু হয়ে আছে।
মা চোরা চোখে মাঝে মাঝে ওদিকে তাকাচ্ছেন। আমি মাকে বলি, তুমি যাও মা, আমি উঠছি। এই বলে নিজের ওপর দিয়ে একটু নাড়িয়ে নেই। মা যখন রান্না করতে বসে তখনও আমি সুযোগ পেলে ওনার কাছে এসে বসে থাকি। গরম কাঠের আগুনে মাছ চকচক করে ওঠে, ঘামে ভিজে যায় না। নড়াজাডার ফলে মাঝে মাঝে ওগুলির বেশ কিছুটা বাইরে বেরিয়ে আসে। মা সাইজ ছিল 38, পরত একদম টাইট। মা আমাকে বলে, এই গরমে তুই চুলার কাছে এসে কেন বসে বাপ, তুই ঘরে চলে যা। আমি বলি, মা তুমি এমন গরমে আমাদের জন্য রান্না করছো, আমি তো কিছু করছি না, তাই তোমার পাশে বসে আমিও তোমার কষ্টের ভাগ নিচ্ছি। আমার মুখের কথা শুনে মায়ের মনটা খুশিতে নেচে ওঠে। উনি তখন একটু সোনালির স্বরে করে আমাকে বলেন, বাপরে, মায়া মানুষের তো চুলার কাছে কাজ করতে হবে। এখন গরমের কারণে আমার যেমন গরম হচ্ছে, তোর গরম হয়ে যাবে দেখিস। হোক মা, অসুবিধে নেই, তুই তো ব্যাটা মানুষ, গরম হলে পানিতে লাফ দিয়ে ঠান্ডা হয়ে নিবি। আমি কি করুম বল বাপ, দেখ কেমন ঘুমিয়ে গেছি দেখ। এই বলে মা সামনে সরিয়ে যে ঘামে ভিজে সপ করছে সেটা দেখায়। তুমি রান্না শেষ করে গোসল করে নিও, এখন বেশি গরম লাগলে তুমি সামনে খুলে ফেলো না। আমি কথাটা বলতে মা আমার দিকে তাকিয়ে আছে, আবার অন্যদিকে কথা ঘুরিয়ে। তোর বাবার কখন বাড়ি চলে আসে ঠিক নেই, না হলে আমিও শাড়ি পরা বাদ দিতাম এই গরমে। এই বলে মা নিজের একদম কাছের গুটিয়ে রাখেন, পুরো না তোলে। অবশ্য তাতে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যায়। মায়ের সামনে দুই আমার চোখের সামনে তেডিং বেডিং করে নাচতে থাকে। আমি মাকে দেখেছি, এত যে সুন্দর লাগতেছে বলার কথা নয়। আমি একটা গামছা নিয়ে এগিয়ে যাই, মায়ের দিকে বলি, দাও তোমার ঘামটা একটু মুছে দিই। এই বলে গামছা দিয়ে মার ঘাম মুছতে তৎপর হয়ে যায়। মা খুশি হয়ে বলেন, তুই মায়ের কত যত্ন করিস বাপ। আসলে তো আমি গামছার আড়ালে মার আচ্ছা করে দলাই মলাই করিনি। মাও যে বোঝে না আমার অভিসন্ধি এমন না, আমার মনে হয় মাও বোঝে। আর আছে মার পান করানোর ব্যাপার। আমার ছোট ভাইকে মা যখন পান করায় তখন বাবা না থাকলে মা আমার সামনে একদম পুরো সরিয়ে আলগা করে ছোট ভাইটাকে পান খাওয়ায়। আমি তাকিয়ে দেখি মাঝে মাঝে ছোট ভাইটা আমার কামড় দেয়, তখন মা ওকে বকা দেয় আমাকে শুনিয়ে, এই ব্যাটা, মাকে কামড় দিস কেন? বৈদ্যর ছেলে জাকির তো কোনোদিন কামড় দিত না, তুই ওর ছোট হয়ে কামড় দিস? আমি কোনোদিন তোমাকে কামড় দিই না মা। না রে, তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, কোনোদিন মাকে কষ্ট দিস নাই, একদম ছোট থেকে। কিন্তু মা, ও তো এখন বড় হয়ে গিয়েছে, ওকে তুমি এখনো খাও কেন? কেন? তোকেও আমি 3 বছর দুধ খাইয়েছি, তুই কি ওকে দেখে হিংসে করিস নাকি? এই, আমি ছোটনকে খাওয়ানোর সময় তুই একদম চোখ দিবি না, ওর পেট খারাপ হয়ে যাবে। এখন আমার এখানে থু দিয়ে দে। এই বলে আমাকে চোখ রাঙানি দিত মা, আর আমি ছোট ভাইয়ের পেট খারাপ করে দিচ্ছি এই অজুহাতে আমাকে দিয়ে মার ওখানে থুতু দেওয়া তো। এভাবেই আমাদের মা ছেলে লুকিয়ে দেখাদেখি পর্ব চলছে আজ বেশ কয়েক মাস যাবৎ। একদিন মায়ের শরীর আবার খালাসও আমাদের বাড়ি দুপুরবেলা। আমি নিজের বিছানায় শুয়েছিলাম, যখন বাইরে খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম। আমি উঠে উকি দিয়ে দেখলাম যে মা আর ওনার সাথে এই দুজনে বাড়ির উঠানে একটু ছায়ার মাঝে বসে হাসাহাসি করছে। আমি রান্নাঘরের আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। কি কস্তুরী, সৌরভ ভাই তোরে দেয় না 1 সপ্তাহ? এতদিন কিছু না নিয়ে তুই আছিস কিভাবে? দরজা খায় রাবিয়া খান হাসতে হাসতে মস্করা করে বলেছিলেন। আর কি বলবো তোরে সই, রাতের বেলায় খেয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। আমি কি করব বল, ঘুমের মানুষকে উঠিয়ে কি করা যায়? কিন্তু সৌরভ ভাই তো দেখতে খুব হাট্টা কাট্টা, তোকে জন তাহলে কি দেওয়াটাই না দিত, এক রাতে 3-4 বার দিত। ওরে ভাই, সেদিন কি আর আছে?
আমার এখন 10 দিন পরে একদিন, আর 2 মিনিট পরে নেমে যায় আর ঘুমাতে থাকে। তোর তো সই খুব কষ্ট। তোর এখনো ভরা গানের মতো জীবন। এখন যদি দিনে একবারও না দিতে পারিস তাহলে তো পাগল হয়ে যাবি। আমি কত করে বলছি তোর ভাইরে একটু ডাক্তার দেখানোর কথা, কিন্তু কানেই তোলে না। আমার মরদ এমন করলে কবে লাথি মারতাম। তুই এখনো তোর স্বামীর পায়ে পুলিশ, বুঝে ঠান্ডা না করতে পারলে কিসের মরদ? আমি হলে আমি ঠিকমতো দিতে না পারলে ওর সাফ বলে দিতাম যে আমি কিন্তু অন্য মানুষে দিয়ে ঠান্ডা করব, তখন যেন কিচ্ছু না করে। তোর সৌরভ তো এখনো ভালোই দেয়, তোকে খুন দেয়, দিতে না চাইলেও আমি জোর করে নেই। মায়া মানুষের তো একটা সুখ জীবনে, রাতের বেলায় শান্ত করব, সেটাই যদি না পাই তাহলে মরদ লোকের ঘর করব কিভাবে তুই বল? কিন্তু তোর সৌরভ ভাইরে তুই চিনিস ভালো, করে দেবার কথা বলতে গেলে গালি দিয়ে ওঠে, বলে তোর এত লাগবে কেন, একেবারে বরফ লাগিয়ে দিব। তুই এক কাজ কর, সৌরভ ভাইরে আশাবাদে ওই পাড়ার রহিম মিয়ার পোলা বোঝে চিনিস তো, ওরে ফিট করে দেই। আমি প্রত্যেক দিন একবার করে এসে নিয়ে যাবে তোকে। পোলাটা খুব ভালো, আর ওর একদম সেই রকম। এই বলে রাখা আমার মাকে নিজের একটা হাত উঁচিয়ে প্রায় কবজির 2 ইঞ্চি পরে আরেক হাতের আঙুল দিয়ে আবুর কত লম্বা সেটা দেখাল। বলিস কি, তোর মুখে দেখি কোনো কথা আটকায় না। ওই পিচ্চি পোলা আবু, ও তো আমাদের জাকিরের হোস্ট, আমি ওরে দিয়ে দিব। বস কি আমার শো, আমি জানতে পারলে একেবারে কবর দিয়ে দিব আমাগো দুইজনের একসাথে। আরে বোকা, শোন না, দিতে গেলে এত বাছবিচার করলে হয় না। পোলা পিচ্ছি, কিন্তু জিনিসটা পিচ্ছি না। তোর মতো মানুষকে ঠান্ডা করে দেব, বুঝলি? মেয়ে মানুষের ওই হলো সুখের জায়গা, সেখানে বুঝাই দিবে, তোর স্বামী দিবে, তোর ভাটার দিবে। এত বাছবিচার করার কি হলো? আমি ওরে দিয়ে 2-1 বার দিয়েছি, খুব ভালোই পারে। এই গ্রামে এখন কমপক্ষে 10টা মহিলারা এখন আবু। তুই বললে আমি ওকে ফিট করে দিব। তোর সমীরে লুকাইয়া এই বাড়িতে এসে তোকে দিয়ে চলে যাব। সৌরভ ভাই টেরও পাবে না। দূর কোড়ামুখী, আমি যাব আরেক পাড়ার পিচ্ছি পোলারে দিতে। বাড়িতে জাকির আছে, যে কোনো দিন টের পেয়ে যাবে। তুমি গিয়ে ওই পোলারে দিয়ে আমার এসে কাজ নেই। আমার মাঝারি দিল রাবেয়া খালাকে। আমি তো দেব, যারে পাই তা দিয়ে দিব। আর তুই যে কষ্টে পাগল হয়ে যাচ্ছিস দিনে দিনে নিজের পোলারে দেখার সুযোগ বুঝে, সেটা বুঝি কিছু না? আমি চুপ কর, মুখে কিছু আটকায় না তোর। কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমি করলে দোষ। শুনছি তোর পোলা দিন দিন যেমন দাম হয়ে উঠছে, আমার তো এখনই দেখতে ইচ্ছে হয়। তুই যদি আবুর সাথে না যাস তাহলে তোর জন্য এটাই ভালো হবে। নিজের পোলারে কাজ লাগিয়ে দে, জন ছেলে, দেখবি তোর সব কষ্ট দূর হবে। এখনকার উঠতি বয়সের সব ছেলের নজর শুধু তোর আর আমার মতো হস্তিনী দিকে। তুই ইশারা করলেই দেখবি তোর ছেলে হাজির হয়ে যাবে তোর কাছে। তুই শুধু লজ্জা না পেয়ে কাজের কথা বলবি, বাকিটা ছেলেকে আর কিছু বলতে বা শেখাতে হবে না। তোকে যা কাজ করার করে নেবে। রাবেয়া, খেলার কথা শুনে তো আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি দ্রুত নিজের রুমের ভিতর দিয়ে শান্ত হলাম। তোর মাথাটা একদম গেছে, কোনো কথা মুখে আটকায় না তোর। এমন জল্পনা ঘরে থাকলে আমি নিজেও কবে পোলারে দিয়ে কাজ করতাম। জানিস, জন পোলার আমাগো মতো জন্য ফিট। একবার কাজ করিয়ে নিতে পারলেই হলো। এরপরে কার ঘরের ভিতর কি চলে কে জানবে। বাদ দে তো এসব কথা। কেন বাদ দেব? তুই যা সুন্দর, তোর ছেলে দেখলে পাগল হয়ে যাবে। আমি ছেলে হলে তোকে দিতাম। না জানি তোর এটা কি সুন্দর, মা বলে। আমারটা অনেক সুন্দর, তবে হালকা জঙ্গল আছে। রাবেয়া খালা বলছে আজকাল ছেলেদের জঙ্গল পছন্দ না, ওগুলো পরিষ্কার রাখিস। জানি তো, পোলার কথা শুনেই তোর পানি চলে এসেছে। আরে এত শরম পাইলে কাজ করবে কিভাবে? একবার তোর ছেলেরে দেখা, দেখবি ছেলে তোকে দেখলে
কাজ করতে চাইবে। ও ঠিকই তোর কষ্ট দেখে কাজ করে দেবে। চুপ করে আর পোলার বাপ যদি একবার ধরে ফেলে তখন কি হবে? দিনে পোলার ভাত খেতে থাকলে একবার খেতে দেবে, আর রাতে সবাই ঘুমালে ছেলেকে বাইরে নিয়ে গিয়ে একবার দিবি। 10টার সময়, তখন তো গ্রামে কেউ থাকে না। তোদের বাড়িতে করবে, কেউ জানবে না। সাবধানে করবে যেন পোলার বাপে ধরতে না পারে। ঘরের কথাকে বাইরে যে মানুষের বলবে, বলতো দেখি আমারে। সেই কথাই বলছি, শোন। ঘরের কথা ঘরে রাখা ভালো। আর তোর ছেলে তোকে দেওয়ার জন্যেই এমন করে তোর দিকে তাকায়। এখন তুই দেখে নে তোর ছেলেরে কেমন, আর তোর পোলাকেও তোর দেখাতে শুরু করে একবার। এরপরে দেখবি পেল্লাই নিজেই তোকে দেওয়া শুরু করব। শুধু মনে রাখবি, পোলার যখন তোকে দিতে চাইছে তখন ওকে আমি করিস না একবার। দিলেই দেখবি সারাদিন তোকে দেওয়ার জন্য তোর আশেপাশে ঘুরঘুর করব। আর তোর জন্য পার্মানেন্ট নাগর তৈরি হবে। সোহরাব ভাই তোকে দিল নাকি না এলো সেটা দিয়ে কি আসে যায় তোর? সোহরাব ভাই খেতে কাজ করতে গেলেই পোলাকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিব। শেষের সব কথাগুলি রাখা এমন কৌতুকের মতো করে বলল যে আমার মাও না হেসে আর পাল না। দুজনে হাসতে হাসতে একজনের গায়ে অন্য লুটিয়ে পড়তে লাগলো। কিন্তু পোলারে ওই দেখাবো কিভাবে? কেন, তুই না বললি আমাকে সেদিন তুই শিশু করার সময় পোলা এসে পিছনে দাঁড়িয়ে তোর দেখে? এখন পোলার দিকে পিছন ফিরে ওর দিকে মুখ করে কাজ করতে বসে যা। দেখবি পোলার চোখ বড় বড় করে তোর দেখবে, আর ওর ইচ্ছা হবে। তবে একটা কথা, ওখানে জ্যান জঙ্গল না থাকে। ইস, কি কথা বলিস তুই! আমার শুনে লজ্জা করছে নিজের পোলারে দেখা। দেখা না হলে তোর ভদ্র পোলায় তো নিজের মাকে কাজ দেওয়ার জন্য তোলা হবে না। আমি অনেক চিন্তা করে দেখেছি, তোর পোলায় তোর জন্য ফিট। স্বামী দিনের বেলায় খেতে কাম করে পেল্লাই করে দিনের বেলা কাজ করবে, আবার রাতে তো স্বামী ঘুমিয়ে গেলে চুপে উঠে পোলার রুমে চলে যাবে, আইস করে পেল্লায় মায়ের সেবা করবে। এরপরে আবার এসে স্বামীর পাশে শুয়ে পড়বি। তোর স্বামী টেরও পাবে না, ঘরের জিনিস ঘরেই থাকবে। তবে ওষুধ খাইসো, না হলে পেট বেঁধে যাবে। আবার মা বলে তাই খাইতে হবে। আর এটা করলে তোর আরও বড় লাভ আছে। কী লাভ? তুই যদি এখন পোলারে নিজের কাছে গেঁথে নিতে পারিস, তাহলে তোর পোলা তোর কাজ ফেলে অন্যদের পেছনে ঘুরবে না। এটা তো লাভ কিনা বল? তোর কথা ঠিক সেই, কিন্তু মা হয়ে কিভাবে নিজের পোলারে দিয়ে দিন মাথায় আসে না। শুনছি একবারে তো হবে না, তোর পোলারে ধীরে ধীরে লাইনে আনতে হইব। তোর দিওয়ানা বানাতে হবে। তুই আগে তোরই দেখানো শুরু করে দেখ, ব্ল্যাক কেমন হাবভাব করে তোরই দেখার পর তারপর তোকে আমি বুদ্ধি দিব কিভাবে বাকি কাজ সারবেন। ঠিক আছে? আচ্ছা, দেখি কি করা যায়। তোর কথা শুনে মনে হচ্ছে এখনই একবার যদি দিতে পারতাম। জাকির এখন কোথায়? ও তো শুয়ে রয়েছে নিজের রুমে। এক কাজ করো, চল এখন গিয়ে দেখি তোর পোলার দেখেনি কেমন। তোর মতো মানুষ খাবার দিয়ে ঠান্ডা করতে পারবে কিনা। মা বলেন আমি প্রতিদিন সকালে দেখি। তা ঠিক আছে, দিলে আমি মজা পাবো, আমি জানি। খালা বলে এখন একবার দেখ। না না, এখন না, আমার ভয় করে। তুই যা, আমি যদি দেখতে পারি তখন তোকে বলবো। আরে শোন, এইসব কাজে জড়ালে ডর একবার দিয়া দিলে আর কিসের ডর, বুঝলি? সাহস আনতে হবে আর নীরজ হতে হবে তোকে। আচ্ছা, তোর পোলা তুই দেখুন। তবে শুনুন, আমার কিন্তু ওর উপর দাবি আছে। যদি নিজের পোলারে তোর কাজে লাগাতে পারিস তাহলে আমার একবার সুযোগ দিশুন, আমি একটু নিতে পারি। মা বলে আমাকে দিলে তো কেউ দিব, তবে একটা শর্ত আছে। রাবেয়া খান, তা বলে কি? মা বলে আমার ছেলেকে দিয়ে কাজ করলে তুই আর তোর জামাই ছাড়া কাউকে দিতে পারবি না, আর আমার ছেলে দিবে তো কে? খালা বলে ঠিক আছে, তোর ছেলে আমাকে কাজ করে দিলে আর কাউকে দেবে না, আমার জামাই ছাড়া। মা বলে কারণ হলো এখন অনেকের মানুষটি মা ভাইরাস থাকে। তাই এই পর্যন্ত শুনেই আমার খুব ইচ্ছে হলো। রান্নাঘরের পিছনে আমি দ্রুত নিজের রুমে চলে এলাম।
আর ভাবতে লাগলাম যে মাও আমাকে দিয়ে কাজ করানোর জন্য রেডি হয়ে গেছে, কিন্তু বাবাকে ফাঁকি দিয়ে কিভাবে কি করা যায় সেটাই ভাবছিলাম আমি নিজেও। আমার ওই যে শীঘ্রই মায়ের ভিতর জায়গা করে নেবে, সেটা আজ আমার মা আর রাবেয়া খান তার কথাতেও স্পষ্ট ছিল। মনে মনে রাবেয়া খানকে ধন্যবাদ দিলাম, উনার জন্যই মায়ের মন পরিবর্তন হয়েছে। সেদিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে খেয়ে নিয়ে আবার বের হলো, গঞ্জে যাবে কোনো একটা কাজে। সন্ধ্যার পরে আমার বোনটা আমার সাথে বসে পড়ালেখা করে। আমি নিজের পড়া পড়েছিলাম, আমার বোনকে পড়া দেখিয়ে দিচ্ছিলাম। একটু পরেই মা এলো, ছোট ভাইটাকে। কে? বিনুর আমার ছোট বোন। খুলে দিল আর বলল, বাপ, আমার সাথে একটু আয়তো কাজ আছে। আমি উঠে গেলাম। মায়ের হাতে একটা টর্চ লাইট। ঘরের বাইরে যেতেই আধারে মা আমার হাতে টর্চ লাইটটা দিল আর বলল, আজকে অমাবস্যা, তোর বাপ ঘরে নাই, আমার একটু শিশু করতে হবে, এই তোকে নিয়ে আসলাম। তোর বোনটা তো একদম ধরব, তুই একটু টর্চ নিয়ে আমার সাথে আয় তো বাপ। আমি বিনা বাক্য ব্যয়ে টর্চ নিয়ে ওনার পিছু পিছু গেলাম। ঘর থেকে একটু দূরে উঠানে এক কোণে পরিষ্কার জায়গায় উনি আমার দিকে ফিরে বসে গেলেন কাজ করতে। আগে সবসময় মা ঝোপের ধারে যেত, আজ একদম উঠানোর একধারে পরিষ্কার জায়গায়, তাও আমার দিকে ফিরে বসে গেল। আমি বুঝলাম যে রাবেয়া খেলার কথা মতোই আমাকে আজ ওনার একদম কাছ থেকে দেখতে দিবেন। আমি তোর চোখের আলোর নিচে মাটির দিকে দিয়ে রেখেছিলাম। উনি মাটিতে কাজের ভঙ্গিতে বসে আমাকে বলল, তুইও একটু কাজ করেন, এ আজ অমাবস্যা, একা একা বারবার ঘরের বাইরে আসা ঠিক না। আমিও সাথে সাথে মা দিকে মুখ করে বসে গেলাম। আমরা দুজনেই এখন একদম মুখোমুখি কাজ করার মতো করে বসেছিলাম। আমি বসার পরে মা ধীরে ধীরে ছন্দের শব্দে কাজ করতে শুরু করল। আমি মাকে হঠাৎ করে বলে ফেললাম, মা, তোমার কি সুন্দর, এত সুন্দর আমি জীবনে দেখি নাই। মা বুঝতে পেরেছ আর লজ্জায় লাল হয়ে গেছে। রাবেয়া খেলার কথা ভালোভাবেই মায়ের মনে গেঁথে আছে। মায়ের ধোয়া শেষ হতে আমি নিজের উপর টর্চ ফোকাস করলাম। এবার মাকে দেখানোর পালা। আমার মা বলল, তুই শিশু করবি না? চেষ্টা করছি। আসছে না মা? মাকে দেখে তো একদম বন্ধ হয়ে গেছে। আমি বলি, হাঁ, জীবনের প্রথম তো তাই। মা বলে, দেখিস, আবার কাউকে বলিস না। তাহলে চল, ঘরে বিনু আর তোর ছোট ভাই একা আছে, আর একটু থাকি মা, দেখি শিশু হয় কি না। আচ্ছা বলে মা চুপ করে রইলেন। তিনিও ভালো করেই জানেন যে ছেলেদের এমন সোজা থাকলে নরম না হওয়া পর্যন্ত শিশু হবে না। কিন্তু ছেলে যেহেতু বসে রইল, মায়ের যেসব কথা বেকালে শুনলাম, তাতে মা আমার এহেন কাণ্ডে মোটেই রাগ করার মতো অবস্থায় নেই। সেই জন্যেই একটা সাহস করলাম, নইলে করতাম না কোনো দিনও। তোর তো খুব বড় হয়েছে। আমি তারপর একটু একটু বাহির হইতেছে। এক সময় কাজ শেষ দিয়ে তারপর চলে যাই। তোর বাবা আর এত মোটা না তো, সোজা হয়ে আছে কেন? এমনি, মাঝে মাঝে শুধু এমন হয়ে থাকে। প্রতিদিন সকালবেলাও এমন সোজা করে রাখিস, এত বেশি সোজা হয় কেন? মা অনর্থক আলাপ করছিলেন আমার সাথে। আসলে দুজনেই যে কথা খুঁজে পাচ্ছিলাম না কি নিয়ে কথা বলবো। কেন সোজা হয় আমি কি জানি মা, তবে একবার সোজা হলে সহজে নামে না। দুই গ্রামের কোনো মহিলাদের দেশ নাই তো এই পাড়ার। আবুর মতন না তোমার। কিন্তু আবু কি করেছে আজ? রাবেয়া বলল সে নাকি পাড়ার কোনো কোনো মহিলার সাথে আকাম কুকাম করে। ও, আর কি বলল রাবেয়া?
খালানা না তেমন কিছু না বললেও যেন ওই পাড়ার ছেলেটাকে বাড়ি ঢুকতে না দেয়। ওই ছেলেটা বট খারাপ, সব মহিলাদের দিকে কুদৃষ্টি দেয়। তাই জিজ্ঞেস করলাম তোকে, তুই আবার কারো কি কোনো জোর দিস না তো, আর এগুলো করবি না, তাহলে রোগ হবে। আমি জানি মা, না দে না মা। আচ্ছা মা, তোমার দিকে কি আবু কোনোদিন কোনো ইঙ্গিত করছে? না না, ওই হারামজাদারে আমি পাত্তা দেব কেন? ওই যে বললে গ্রামের অনেক মহিলার সাথে আকাম কুকাম করে আবু, তাই জিজ্ঞেস করলাম তোমার সাথে কিছু করতে চাইছিল কি না। না, ওই সব মহিলার তো খুব দরকার, তাই পিচ্চি পোলা আবুর কাছে কাজ দেয়। আমি কি ওদের মতো? আমি তোর বাবা ছাড়া কেউ আমার দেখে নেই, আর জীবনে প্রথম তুই আমার দেখেছিস। আমি বলি, তোমার ও কি সুন্দর না? তুমি একদম আলাদা, তুমি ওদের মতো হতে যাবে কেন? আমাদের কথা আরও একটু এগোতো, কিন্তু তার আগে ঘর থেকে ছোট ভাইদের কান্নার আওয়াজে এলো, তাই দ্রুত মা উঠে দাঁড়িয়ে গেল। আমিও উঠে মায়ের পিছনে ছুটলাম ঘরের দিকে। সেই রাতে আর তেমন কিছু হলো না, তবে রাতের বেলা বাবা ফেরার পর মা তোনার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমি কান পেতে শুনেছিলাম বাবা আর মায়ের কথোপকথন। কিরে, কি হয়েছে তোর আজ? হয়তো এমন কেন? বাবা কিছুটা ধমক দিল মাকে। জানি না, আমার একটু দেন না, কতদিন খেতে দেন? আমি কি বুড়ি হয়ে গেছি যে আপনি আমার আর দেন না? বাবা আর কোনো কথা বললেন না। এরপরেই মায়ের চিৎকার আর জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ কানে আসতে লাগলো আমার। বুঝতে পারলাম যে বাবা তর্ক করুক আর যাই করুক, আজ রাতে মাকে না দিয়ে বাবার আর নিস্তার নেই। তবে অন্যান্য রাতের মতো আজ রাতেও বাবা দিয়েই শেষ করলেন। মার আগে বলে উঠলেন, এটাকে কাজ বলে? শুরু হবার আগে শেষ করে দিলেন। মা কিছুক্ষণ চুপ করে বসে রইল বাবার পাশে। এরপরে বিছানা থেকে উঠে গেল। ঘরের দরজা খুলে বাসা ঘরে যাবে। মনে হচ্ছে আমিও আমার ঘুম থেকে উঠে মায়ের পিছু পিছু বের হলাম। আমার পায়ের শব্দ টের পেয়ে মা পিছনে তাকিয়ে আমাকে দেখল। কিরে বাপ, কি করছে এত রাতে? তুমি কি করো? আমি একটু শিশু করব। আমিও করব। আসো আমার সাথে। মা আমার হাত ধরে বের হলো ঘর থেকে। বাইরে খুটখুটে অন্ধকার চারদিকে। অন্য রাতে এমন হলে মা আর আমি ঘরের পাশে এক কোণায় বসে কাজ সেরে ফেলতাম, কিন্তু আজ মা আমার হাত ধরে একটু দূরে একটা ঝোপের কাছে নিয়ে গেল। এক দূরে আসলে কেন মা, ঘরের পাশেই তো করতে পারতাম। আমার ইচ্ছে হলো তাই এলাম। এই বলে মা আমার দেখলেন। মা অপলক তাকিয়ে রইলা আমার দিকে। এরপরে ধীরে ধীরে নিজের কাছে আমি টর্চের আলো ঘুরিয়ে দিলাম মায়ের দিকে। সাথে সাথে মা বলল, না, নিভিয়ে দে ওটা, টর্চ বন্ধ করে দেওয়া। আমি টর্চনে দিয়ে বললাম, তাহলে দেখ কিভাবে দেখতে হবে। না, হাত দিয়ে ধরে দেখ, কেউ দেখে ফেলবে না তো আমাদেরকে? মা ভয়ে ভয়ে বলল, না মা, কেউ দেখবে না। এত রাতে গ্রামে খুব কম মানুষই জেগে থাকে। মা আমার সাথে দুজনে পাশাপাশি এসে বসলাম ঘরের ওপর। মা বাবা তো পারে না তোমার খুশি করতে। তুই সব শুনেছ এতক্ষণ। কি আর করব বল, আগে তোর বাপ এমনটা ছিল না। আগে খুব, তাই তো আমার উপর একদিন না করলে খেপে যেত। এখন ক্ষেতের কাম করতে করতে শরীরে আর বল নাই, শক্তি নাই, নিচের অংশেও জোর কমে গেছে। তুমি কি তাহলে আবুরে দিয়ে কামারবা? না, নাকি কাজ অন্যদের মতো? তোর মা নাকি? আমি যাব ওই বিচ্ছি পোলার লোকে কাম সারতে? মা খুব অবাক হয়ে নাকচ করে দিল। তাহলে কি আমার এটা দিয়ে? কথাটা পুরো শেষ না করেই মার দিকে তাকালাম। মায়ের চোখ বড় হয়ে গেল। আমি কি বলতে চাই বুঝে গেল।
মা মনে মনে তাই চাই জানি, কিন্তু বাবার ভয়ে আর লোক সমাজের ভয়ে এগিয়ে যেতে সাহস জোগাড় করতে পারছেন না। ঠিকমতো না রে বাপ, নিষেধ জিনিস এটা। আমি বলি নিষেধ জিনিসে লোভ বেশি থাকে। মা বলে তাই নাকি? তাহলে তোর সাথে কাজ করলে আমি বাধা দেব কেন? তাহলে আমার সাথে যেসব করো তুমি, আমি রাগ হইয়া যাই যে বোঝো না তুমি। বাবা কি বলল তোমারে? আমার এখন কাজের বয়স। শুনলে না, আমি ছোট ছোট কথায় মায়ের কথার প্রতিবাদ করলাম। বাজারে মনে তো কত কিছুই হয়, কিন্তু সব শখ আহ্লাদ কি মানুষের পূর্ণ হয় রে বাপ? তোর এটা আমার জন্য নিষিদ্ধ, ধর্মে মানা আছে। তাহলে কি করুন আমি দীপ্ত? মা না বাপ না, এই পাপ করাস নে। তোর মাকে দিয়ে আমি আরেকটু ভেবে দেখি, একটু ধৈর্য ধর। বাবা, তোর বাপ ঘরে ঘুমিয়ে আছে। সেই সময় আমি নিজের পোলার লগে সব করতে পারবো না। আমার সেই অভিমান। বাপ বুঝতে পারছিল, কিন্তু যত বড় লোভী থাকুক না কেন, ভদ্র ঘরের বোড়া কাজ করে, খুব হিসাব নিকাশ করে। আয় বা জানো তো, রে তার এ কাজ শিখিয়ে দেই। কিছুক্ষণ পর মা বলে বন্ধ কর। আমি বলি দেখ মা, বলে কালকে দেশ। তখন আমি মাকে বলি আমার বিশ্বাস হইতেছে না তোমাকে দিয়েছি। মা বলে কথা না বলে রুমে গিয়ে ঘুমিয়ে যা, কালকে দুপুর করিস। তখন আমি ঘুমিয়ে যাই। সকালে বাবা খেতে যায়, আমি কলেজে যাই। দুপুর 1টার সময় চলে আসি। মা বলে তোর বাবাকে ভাত দিয়ে আয়। আমি দিয়ে আসি। বাড়িতে এসে দেখি মা ভাত বাড়ছে। এরপর সব সময় মাকে। তারপর একদিন মা বলেছে রাবেয়া খালাকে দিতে, আমি তাকে দিয়েছি। মা এখন আগের থেকে আরও সুন্দরী হয়ে গেছে। এখন দিতে আরও মজা লাগে বেশি।